হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করতেছি, কারণ আজকে আমি সবার আগে ঘুম থেকে উঠছি। আর রাতেও আমি সবার আগে ঘুমাইছি কালকে, এই জন্য আমার ঘুমটা একদম ক্লিয়ার হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছে শরীরটা। তো এখন আমি নাস্তা শেষ করলাম মাত্র, তাও আমি কখনোই 2টা পরোটা পুরোপুরি শেষ করতে পারি না, মানে ইদানিং কেন জানি না আমার একদমই রুচি নাই, একদমই কিছু খেতে পারি না, ভালো লাগে না। আসলে হয়তো বা জ্বর গেছে এই জন্য। সেম আলিশাও কিচ্ছু খাচ্ছে না, খালি ঘুমের মধ্যে ওকে ফিডার খাওয়াচ্ছি, এছাড়া টোটালি সেরেলাক থেকে শুরু করে কোনো কিছুই মুখে নিচ্ছে না। ওকে খাওয়া নিয়ে আমি কখনো জোরও করি না। ওর যখন আবার রুচি ফিরে আসবে, আমি বড় মানুষ, আমারই খেতে ইচ্ছা করে না, আর ও ছোট মানুষ, ও আর কি খাবে। তো এখানে এখন দেখো আমাদের ছোট্ট কুটুটাও চলে আসছে। ছোট্ট কুটুটার সাথে সবসময় আর ফিডু থাকে, ওই যে ফিডু নিয়া সবসময় ওটাই ওর বান্ধবী, আর বান্ধবী হচ্ছে ওর ফিডার। আর বড় কুটো হচ্ছে তার দাদির কাছে আছে, মাত্রই দাদির কাছে দিয়ে আসছি, আমি নাস্তা করলাম দিয়ে। এখন হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফার, এডিটর সবাই ঘুমাইতেছে, সবাই। ওদের কিন্তু একটা টাইম করে দিয়েছি আমি, যে প্রতিদিন সকাল 10টায় ঘুম থেকে উঠবি, রাতে তাড়াতাড়ি শুবি। একজনও রাতে ঘুমায় না, সবাই ঘুমায় সকাল 6টায়। তো আজকে আমি আগে উঠছি, ওরা আজকে দেখি কে কয়টায় নামে। হ্যাঁ, প্রতিদিন আমি দেরি করে উঠি, আয়শা বলে যে আমি অমুক টাইমে আসছি, আমি অমুক টাইমে। আজকে আমি নিজের ড্রয়িং রুমে বসে থাকবো, দেখবো ওরা কয়টায় ঘুম থেকে উঠে নিচে নামে, এটা দেখার জন্য। তুই আর আমি এক টাইমে উঠছি, কিন্তু আর কেউ উঠে নাই। তো নাস্তা টাস্তা খাইতে খেতে যেতে আধা ঘন্টা লাগছে, ফ্রেশ হয়েছি। এর মধ্যে আজকে একটু আমি আমার পেজের জন্য ব্লগ বানাবো, আমার যে নতুন পেজ তিশুস ওয়ার্ল্ড, সেটার জন্য ব্লগ বানাবো। আমার 3জনই তো আলাদা আলাদা পেজ আছে, আমি আমারটার জন্য আজকে একটু ব্লগ বানাবো। এই জন্য ভাবলাম আগে ভাগে উঠছি, যাক সময়টা কাজে লাগাই। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আসলে অনেক কিছু করা যায়, কিন্তু ওই যে রাতে আমাদের কাজ থাকে দেখেই তাড়াতাড়ি ওঠা হয় না। আর প্লাস এই আড্ডা বাচ্চাগুলো রাতে ঘুমায় না, যার জন্য আমাদেরও ঘুমায় না। ওই দিন আখি আর আমি পুরো আমাদের মাথা খারাপ হয়ে গেছে, দূরও বাচ্চা, 2টা বাচ্চা, বিয়া, স্বামী, সংসার, এটি তো চাই না আমরা, এটাই কিল্লা গেল। গাজর খাবো এখন, কিন্তু বসে বসে নেই কারণ হচ্ছে পিম্পলের প্রবলেমটা গাজর খেলে অনেকটা যায়। পিম্পল তো এটা ভিতর থেকেই উঠে, তো খাওয়ার মাধ্যমে কোনো কিছু কমাইলে আরো বেশি বেটার হয়। হ্যাঁ, এদিকে দেখো আমাদের একটা অরিজিনাল একটা কাজের মানুষও, ও এত পরিমাণ কাজ করে, ওটা বলতে হয় না এখন এই ক্রিয়াটা। কিন্তু ওকে যার জন্য আনা হয়েছে সেটাই পারে না, যেটা হচ্ছে বাবুদের রাখা। ওর কাছে একটা বাবু আয়াসে ঘুমাইতেছে না, ওর কোলে দিবে দেখবো কান্না করবে। আলিশাও সেম, তো বলছে ওর বাবুদেরকে রাখা লাগবে না। আর অনেকেই আমার কাছে নক করছে, মারিয়া চলে গেছে জানার পরে, যে আপু কাজ করতে চাই। তো আরো 2জন আপুকে হচ্ছে আমি বলে রাখছি, ওনারা একটু সিনিয়র, তো ওনারা আসবে, তাহলে বাবুদের টেক কেয়ার করতে পারবে। আর বাবুদের টেক কেয়ার করা মানে কি তোমরা এটা বুঝো যে আমাদের আড়ালে বাবুদের টেক কেয়ার করা মানে আমরা টোটালি থাকি না, সেটা কখনোই না। বাবুদের টেক কেয়ার বলতে এইটাই, বাবুরা আমাদের কাছেই থাকে, বাবুর একটু ফিডার বানায় দেওয়া, বাবুর খাবারটা এনে দেওয়া, বাবুর টিস্যু আগায় দেওয়া, বাবুর ডায়পার আগায় দেওয়া, এইগুলো হচ্ছে বাবুদের টেক কেয়ার করা। এটা মানে এটা না যে আমাদের বাচ্চাই তাদের কাছে থাকে, আমরা টোটালি ধরি না। তো এটা যদি কেউ বুঝা থাকো তাহলে ভুল। ওই যে দেখো এতগুলা মানুষ বাসায়, তাও দেখো ওই যে দেখো দাদির কোলে কোলে ঘুরতেছে, দেখছো? এখন ঘুমাবে দাদির কোলে, এখন ঘুমাবে। হ্যাঁ, 2জনই সকাল সকাল থেকে যাক না, এখন 2জনই ঘুমাবে। আজকে রিয়াও এখন উঠতেছে না, আমি তো এটাই ভাবতেছি যে রিয়া প্রতিদিন আমাদের সবার আগে উঠে, আজকে ও উঠতেছে না, তারপর উঠতেছে না, দেখছো? আজকে আমি যে ভিডিও প্রমাণ রাখছি আমরা কয়টাই উঠছি। হ্যাঁ ঠিক আছে, রিয়া উঠুক, রিয়া প্রতিদিন উঠে। হ্যাঁ, আমি আগে উঠছি, তুমি উঠো না, তুমি এটা রুটিন বানাইছো, নিজেই মানো না, অনেক কথা শোনায় আমার। আজকে আমি ওরে কয়টা কথা শোনাবো, উঠা নিক দেখি। আর ছোটটা আন্ডা বাচ্চা যেটা, এটা উঠতেছে না, তামিমও ঘুমাই যাচ্ছে। উঠছে? ও ওয়াশরুমে গেছে, মাত্র উঠছে, তাহলে আমি একটু আগে দেখে আসছি ঘুমাইতেছে, মাত্র উঠা ওয়াশরুমে গেলো। আচ্ছা যাই হোক, বড়টা এখন উঠে নাই। আর দেখো ঘুমে পড়ে যেতেছে, আল্লাহ, মা ওর কাঁধে শোয় না, ঘুমাচ্ছে। এই পুচু পাখি। আর সবাই অনেক অনেক কমেন্ট করছো আলিশার জন্য, আলিশা অসুস্থ, তাই আলহামদুলিল্লাহ এখন আলিশা সুস্থ আছে, সবাই দোয়া করো। আসলে সিজন পরিবর্তন তো, তাই আমাদের আশেপাশে যে কয়টা বাচ্চা সব কয়টা অসুস্থ। আমাদেরও ঠান্ডা লাগছে, আর আমাদের তো আরো আগে লাগছে ঠান্ডা, আমাদের অবস্থা তো পুরাই খারাপ, একদম বসে গেছে মানে। হ্যাঁ এরকম অবস্থা। আর তোর তো 12 মাসই ঠান্ডা থাকে, তুই নতুন করে কি কইতাছিস? আমার 12 মাস ঠান্ডা থাকার পরে এখন একদম বেশি ঠান্ডা লাগছে অনেক, কারণ এই সিজনটা পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে ঠান্ডা থেকে গরম। তো সবাই বাবুদের সাবধানে রাখো, আর তোমরা নিজেরাও সাবধানে থেকো।
তো সকালে নাস্তা টাস্তা করে একটা ঘুম দিছিলাম বাবুরে নিয়ে, তারপরে এখন যাচ্ছি বাজার করতে, কারণ বাসায় হচ্ছে মাছ মাংস বাজার আনতে হবে। সেদিন হচ্ছে আরিফ মামা আনছিল। আমাদের বাসায় মানে 10 দিন পর পর বাজার করতে হয়, যত বেশি আনে না কেন 10 দিনে শেষ। মাশাআল্লাহ আমাদের বাসায় অনেক মানুষ। বাসার এতগুলো ছেলে মানুষ, স্বামী আর তোমাদের ভাইয়া ছাড়া একজনও ড্রাইভিং করে না। আমি তাহলে গাড়িটা নিয়ে যেতে পারতাম না। স্বামীও ঘুমায়, তোমাদের ভাইয়াও ঘুমায়, এই অকর্মাগুলো কেউ ড্রাইভিং করে না। আমার রিক্সা নিয়ে যেতে হবে। আমি চাই না সুস্থ ব্যান্ডার মতো। আর এদিকে ইরফান কার মামি, আমি ইউটিউবে দেখি 5 মিনিট দেখে ট্রাই করি, পারি নাকি চালাতে। বেডরুমের জন্য। বেডরুমে লেগা? হ্যাঁ। কোন কালারটা? লাইট কালার নিতে চাচ্ছি একটা। এটা? 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 হ্যাঁ এটা, তারপর এটা দুইটা দিন। দেখ ভিডিও করে। এটা সুন্দর, আমার এই গোলাপিটা সুন্দর না? ওইটা নেন, এটা? এটা ভালো লাগতেছে তো। আর আপনার সাদা কালার না? হ্যাঁ সুন্দর লাগছে। এইটাই নি, কি বলো তোমরা? কমেন্ট করে জানাও, তারপর আজকে কমেন্ট করো, কালকে নিবো আমরা। একটা দিলেই জানলা খাবার, দুইটা দিলেই জানলা খাবার না? এটা ড্রয়িং রুমের জন্য, পরে নিব না, এখন এগুলোই দেন। কত? 7,000। অনেক কম। ওই পর্দাগুলোর দাম ছিল 7,000 টাকা পার পিস। তো আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, বাট তাদের পর্দা অনুযায়ী হয়তো বা তাদের দাম ঠিক আছে, কিন্তু আমার বাসায় এখন 7,000 টাকা দামের পর্দা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। এই জন্য আমি হচ্ছে যে এই পর্দাগুলো নিয়েছি, ওগুলো একটু কম প্রাইসের মধ্যে ছিল, তাই ওগুলো নিয়ে ওখানে কিনে রেখে তারপর আমি যাচ্ছি। এখানে যাওয়ার সময় মুরগিগুলো মেপে রেখে গেলাম। এখানে 10 কেজির মতো মুরগি মাপতেছে। আমি একবারে বেশি বাজার নিচ্ছি যাতে অনেক দিন বাজারে না আসতে হয়। বাজার করাটা একটা প্যারা, আমরা একজনকে ঠেলতে থাকি যে তুমি যাও, এরকম আমাদের মধ্যে কাহিনী চলে। তো এখানে হচ্ছে 10 কেজি মুরগি মেপে তারপরে এখানেও দামটা ক্লিয়ার করে তারপর আমরা সামনের দিকে যাব মাছ কেনার জন্য। তো এখানে ফার্স্টে এসে হচ্ছে তেলাপিয়া নিচ্ছি, যেটা আমাদের বাসার জাতীয় মাছ। সবাই তেলাপিয়া মাছ খায়, সবাই। যারা মাছ পছন্দ করে না তারাও তেলাপিয়া মাছটা পছন্দ করে। এই জন্য আগে হচ্ছে তেলাপিয়া মাছ নিলাম, মনে হয় 5 কেজি না কয় কেজির মতো নিছি, আমার সঠিক মনে নাই। তারপরে সামনের দিকে যেতে থাকলাম যে কি কি মাছ নেওয়া যায়। তো এরপর এখানে পাবদা মাছ নিছিলাম মনে হয় এটা, হ্যাঁ পাবদা, তারপরে পাঙ্গাস, এগুলো নিয়ে তারপর অল্প কিছু চিংড়ি মাছ নিব। এই যে এখান থেকে এগুলো মনে হয় পাবদা মাছ, এগুলো নিচ্ছি। এগুলো নিচ্ছিল হচ্ছে 350 টাকা কেজি, 380 টাকা চাইছিল, 350 টাকা করে রাখছে। আমি সবকিছুই একটু দাম করি, প্রত্যেকটা জিনিসই যা বলে অন্তত 10 টাকা কমাইলেও আমি কমানোর চেষ্টা করি। এখান থেকে পাঙ্গাস মাছ নিয়েছিলাম, পাঙ্গাস মাছের কেজিটা কত নিছিল আমার সঠিক মনে নেই, কারণ এটা মামা দাম করছিল। পরে আর কি বড় একটা মাছ নেওয়া হয়েছে, কয় কেজি সেটাও আমার সঠিক জানা নাই। তো এখানে আমি হচ্ছে একটা মাছিকে উদ্ধার করছি, মাছিটা মরে যাচ্ছিল পানির মধ্যে, তাই কাগজের টুকরা ছিঁড়ে ওকে এখানে উঠাই দিছি। তো এটা আমারে বলতেছে সাইমন যে মামি এটার মধ্যে কত ময়লা, কত জীবাণু। আমি বলতেছি মাছ বাড়ে সব জায়গায় ময়লা জীবাণু, সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে ওর জীবনটা এইভাবে আমার সামনে ছটফট করে মরে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। আসলে যাই না, এগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে। তোমরা কি কেউ এরকম আসছো একটু কমেন্ট করে জানাও তো তাহলে। এরপরে সব প্যাকেট করে এখন আমরা এদিক দিয়ে নিয়ে সবজি নিতে যাব। সবজি নিয়ে আবার ভেতর থেকে হচ্ছে যাওয়ার সময় মুরগিটা নিয়ে আমরা পর্দা নিয়ে বাসায় চলে যাব, এই হচ্ছে আমাদের প্ল্যান। আর যেহেতু এখনো তোমাদের ভাইয়া ঘুমাচ্ছে, স্বামী মনে হয় উঠে কল দিছে যে বুবু কই তুই, আমি কি আসবো গাড়ি নিয়ে? আমি বলছি না, বাজার করা শেষ। তখন আর কি বাজার করা শেষ পর্যায়ে, যে এখন আমি জাস্ট রিক্সায় উঠবো আসবো, তোর এখন খালি গাড়ি নিয়ে আসার দরকার নেই। আজকে তোমাদের স্বামী ভাইয়া হচ্ছে চুল স্ট্রেট করতে যাবে, যার জন্য ওর চুলগুলো বড় রাখা মেনলি, সেটাই আজকে সেই দিন, কাঙ্ক্ষিত দিন। তো দেখবা ওর ফাইনাল লুকটা কেমন লাগে, সেটা আজকে সন্ধ্যার ব্লগে তোমরা দেখতে পারবা, যেটা সৈয়দ ফ্যামিলিতে আপলোড হবে। আর গতকালকে সৈয়দ ফ্যামিলিতে ব্লগ যায় না, কারণ গতকালকে আমরা বাসায় ছিলাম, তাই আলাদাভাবে ওইভাবে বানানোর কিছু ছিল না। এবার আমরা সবজি নিতে চলে আসি। এখানে এত ধরনের সবজি ছিল, আমি চিন্তা করি যখন অন্য কাউকে বাজারে পাঠাই তখন কেন হচ্ছে সবজি নিতে পারে না, এখানে এত বেশি সবজি, ওরা কি চোখে দেখে না এখানে কত ধরনের। আজকে আমি 2 বস্তা সবজি নিছি এখান থেকে, বিশ্বাস করো, যেটা দেখে আমার ওইটাই নিতে ইচ্ছা করে, কারণ শীতের মধ্যেই তো সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। পুরা শীত শেষ হয়ে গেলে এবার সবজি খাওয়া হলো না, কারণ যে নিজে বাজারে আসি নেই সেই জন্য। তারপর আজকে যা যা ভালো লাগছে সব সবজি নিছি, যেটা তোমাদের আক্ষেপও খায়, তোমাদের ভাইয়া খায়, সেই ধরনের সব সবজি আমি হচ্ছে
নিছি, যতটুকু লাগে। বড় একটা মিষ্টি কুমড়া নিছি, তারপর বেগুন 2 ধরনের নিছি, ভর্তা খাওয়ার জন্য আবার রান্না করে খাওয়ার জন্য। তারপরে ক্যাপসিকাম নিছি, তোমাদের আখিয়াপু ফ্রাইড রাইস পছন্দ করে, ফ্রাইড রাইসটা রান্না করবে হচ্ছে আমাদের শেফ সাইমন, তো এই জন্য নিছি। টমেটো নিছি। তারপর তোমাদের ভাইয়া তো সব সবজি খায় না, ও একটা সবজি খায়, ওটা কি বলে, ওই যে ডিম দিয়ে ভাজি করতে হয়, ওই সবজিটা হচ্ছে ওর জন্য নিছি। তারপরে দেখলাম এখানে হাঁস, ভাবলাম শীত শেষ হয়ে যাচ্ছে, এবার এখনো আমরা হাঁস খাই নাই, তাই হচ্ছে এখান থেকে হাঁস নিছি। ফার্স্টে একটা মাপছিলাম, পরে বলি যে একটা হাঁসে আমাদের বাসায় কিছুই হবে না, পরে 2টা হাঁস নিছি এখান থেকে। হাঁসের কেজি নিছিল হচ্ছে 550 টাকা করে। এখানে 2টা হাঁস মোট আমাদের মনে হয় 1400 টাকা পড়ছিল, তো ওজনে কতটুকু আসছে জানি না, দাম যেটা আসছে সেটা দিছি। আর তারা সুন্দর করে ড্রেসিং করে দিছে। বাসায় যাওয়ার পরে আবার এটা প্রসেসিং করতে হবে। আর এখানে হাঁস, অনেক ধরনের হাঁস ছিল। তারপরে এই যে বড় মিষ্টি কুমড়াটা নিছি, কারণ যেহেতু আমাদের বাসায় অনেক বেশি মানুষ, তাই সবকিছু আমাদের একটু বেশি বেশি প্রয়োজন হয়। আর এখানে দেখলাম হচ্ছে বিটরুট, তো এই বিটরুট কে কি খাইছো বা কিভাবে খেতে হয়, খেলে কি হয়, কে জানো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই সবজিগুলোর মধ্যে থেকে কার কার প্রিয় সবজি কোনটা, আর কে আসো একদমই সবজি খাও না, সেটাও কমেন্ট করে জানাও। তারপর শসা নিলাম, টমেটো নিলাম, কাঁচামরিচ নিলাম, ধনেপাতা নিলাম। লাস্টে ধনেপাতাগুলো বলছি যে এগুলা ফ্রি, এগুলো গিফট করতে হবে, না হলে নিব না। তারপর সুন্দরভাবে দেখো হাঁসগুলাকে এখানে গোসল করানো হচ্ছিল, তো সেটাই বলতেছিল যে দেখেন মামি হাঁসগুলাকে কিন্তু এখানে গোসল করানো হচ্ছে, আমাদের জন্য প্রসেসিং করা হচ্ছে। আমি বলছি হ্যাঁ, গরম পানি দিয়ে গোসল করানো হচ্ছে। তারপরে আবার এখানে বসে বসে ওয়েট করতেছি যে ব্যাগগুলা আমাদের সব ভরা শেষ, এখন জাস্ট হাঁসটা প্রসেসিং হলে আমরা এখান থেকে চলে যেতে পারি। তো এই যে ফাইনালি সেই মুহূর্ত চলে আসছে, আধা ঘন্টা পর এখন আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিব রিক্সা নিয়ে। তো এই দেখো ছোট একটা ছেলে, ও একাই সব ব্যাগগুলো নিচ্ছিল, আর সবার হাতে তো মাছের ব্যাগ আছে, ও আমাদের রাজের মতো একদম সেম, মানে একাই সব ব্যাগ নিবে। পরে ওর ভাই এসে একটা ধমক দিয়ে ওকে বসে এদিকে দে, পরে ও দেখো হাসতেছে, আর আমিও বলছি তুমি একা কেন সবগুলো নিবা, ছোট মানুষ। এরপরে আমরা এখানে গ্যান্ডের রস খেতে আসি, মানে অনেক দূর আমরা রিক্সা নিয়ে চলে গেছিলাম, তখন আমি গ্যান্ডের রস দেখে আমি বলি কি এখানে গ্যান্ডের রস ছিল, আগে দেখলে আমরা খেতে পারতাম। পরে আবার সাইমন আর ইরফান হচ্ছে রিক্সা ঘুরায় আমাকে এখানে নিয়ে আসছে। তারপরে এই যে এতগুলা ধনিয়া পাতা নিয়ে আসছে, এটা কি বর্তা আছে? খাওয়ার লেগা? না না, সবজিতে দেওয়ার লেগা ভর্তা। ওরে বাবা। ভর্তা বানাইলে এতগুলো ধনিয়া পাতা একদিনেই দেখবো না। তারপরে এই হচ্ছে বটবটি। বরবটি কি? বরবটি বটবটি কি করে না? কালকে আমার অনেক প্রয়োজন ছিল যেটা আমরা পাইনি। আব্বা, বরবটি ও তো আমরা শিক্ষিত পুত্র বরবটি। তারপর হচ্ছে পেঁয়াজের কলি। আমার এটা অনেকদিন পরে খাবো, মাঝখানটা খাওয়া হয়নি। খাবে কেমন? আমি তো বাজারে যাই না, তোরা গেলে একই তো লই আসে আমরা সবাই একই জিনিস আনি। কিন্তু এই বেগুনটা অনেক মজা লাগে ভাজা খাইতে, সবুজ সবুজ একদম। ব্রকলি আনি নেবো, মাসে আছে। এইটা অনেক দরকার ছিল, লেবু অনেক প্রয়োজনীয় জিনিস। তারপরে হচ্ছে আমরা গাজর, এর মনে হয় 2-3 কেজি গাজর। দেখ আন্দাজ তো ভালোই। হ্যাঁ, এটা রাখতে পারবি তুই? এটা পারবো, মিষ্টি কুমড়াটা পারতাম না, আল্লাহ হ্যাঁ কষ্ট হয়ে যেত শোনে। এই যে ফুলকপি, পাতাকপি, কিন্তু ব্রোকলি আনস নাই কে? ব্রকলি আছে ফ্রিজে লেগে না, সে আনতে লাগবে। তো আবার আনা যাবে না? ব্রকলি নিচে আছে, এত কিছু আন না, আর মন ভরাইতে পারবো না কোনোদিনও। আর এই মিষ্টি কুমড়াটা মনে হয় 4-5 কেজি হইব, কেন অনেক বড় এটা। আমি যেমন খেলাম অন্য একটা ই করে গাড়িলাম এটা আমি আমি তুই ভয় দিতে সামনে খালি করবে। আমার যদি 5 লাখ টাকার বিনিময়ে এটা নিতে আমি নিব না। 20 টাকা দিলে নিবে, 20 টাকা দিলেও নিব না। আপনার এটা আমি তুলে দিই যে সুন্দর করে একটা মাছগুলো আগে ভাগ করা। না, এখন মাছ ভাজ করব। পরে এই যে দেখো এখানে তেলাপিয়া মাছ একদম কেটে আনা হয়েছে, অনেকগুলো এই যে, আর অনেক বড় বড় মাছ কিন্তু। অনেক বড়। টুকরা কত বড়? এই যে মাছ, বড় বড় মাছ ধরছি। পাবদা মাছ এই যে দেখবি না, সিরা লেখ চিংড়ি একটু বড় বড় আনতেন। আমি আর সানসুরি আর ইসে আছি পরে আমি সবজি রেডি করলাম না, মামা চিংড়ি নিয়ে আসো, পরে দিয়ে চিংড়ি নিয়ে আসো। এই পাবদা মাছটা মনে হয় যখন বের করবো তখন আর কি গুটলে হইব না। ভাগা কত আমি কত কেজি?
কত করে কোনটা কত এই পাপটা কত ছিল কেজি 3.5 তাজা ছিল মনে হয় পাবদা না অনেক সব মাঝে আজকে একটা সব পাঙ্গাসটা লড়টা ছিল সকাল সকাল হচ্ছে সেই চিংড়ি মাছ এটা এক পাশ দেওয়া আর ওই যে হাঁস হাঁস হচ্ছে আজকে হচ্ছে হাঁস রান্না আর এই মুরগি মনে হয় 10 কেজি না মুরগি হ্যাঁ 10 কেজি কয়টা মুরগি আর মুরগি তো 10 কেজি আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ তো বাইটা মাছ সব মাছ কাটা আছে মুরগিও 4 পিস করে আছে কষ্ট না হয় পুরো বড়টা আজকে মাছ হয়ে যাবে না আন্টি কি আসলে না আন্টি উনি মুছবে হ্যাঁ এই যে এখনো তো মুছে নেই কাপড় ধুয়ে তার মুছবো না আমি আগে আসে দেখতেছি বাসা মুছতেছে তো ওনারা বলছি এখন না মুছা মাছ মাংস বের করে এরপর মুছবো কিন্তু আজকে যে এখান থেকে মুরগি থেকে ওই যে ওই ফ্রাই খাওয়ালে আলাদা করে রাখবো সবসময় মিলাই রাখা হয় দেখে আমার অনেক ঝামেলা হয় একটা মিস্টেক করে আলাইছে কি মিস্টেক তিল্লি মিল্লি সব দিয়ে দিছে এটা যে কাইটা নিতে এগো ওরে আন্টি প্রসেসিং করবে আন্টি এটা যখন আনি তারপরে না ফাটবে ফাটবে কেন তিল্লি সব লাগাই বাইকে আছে ফেস ওনে ওই যে ওরা দুজন ফাটাইতেছে এই মুরগিটা আগে রাখতে হইব ফ্রিজে আর এটা হচ্ছে হাঁসের মাংস ও মুরগি আর বলে না হাঁসটা এমনি খুলতেছে মুরগি শেফ কি বলে দেখি কি শেফ বলে মুরগি হলো চেস্ট পিস যেগুলা না ওগুলা সুন্দর করে মাংসটা ছাড়ায় কুচি কুচি করে রাখবে মুরগি দিয়ে করবো গরুটা তো হলো করা হয়নি ওটা আজকে করবো ঠিক স্টিক 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 মুরগির স্টিক 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 খাবো স্টিক ও হাঁস কিছু করা হয়নি না 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 হাঁস শুধু পরিষ্কার করে হাঁসগুলো তো বড় আচ্ছা বারবিকিউ করুন নাকি হাঁসের বারবিকিউ হ্যাঁ না হাঁস ওইভাবে রান্না করে আমরা রুটি দিয়ে খাবো বা পিঠা দিয়া চাইলে রাখো রুটি না ইয়া চিতই পিঠা করবে আল্লাহ তো এই যে আমাদের বাজার ঘাট এখন রাতে তোমাদের সাথে দেখানো হবে যে হাঁস রান্না আজকে তুই রান্না করিস হাঁসটা আমি সব প্রসেস করে দিব না দেখি এনেছি আমিও জানি তো হাঁস রান্না হবে আর হচ্ছে রুটি আমার তো যেমন আমি এখন যেতে থেকে জানো যে চালের আর একটু ফোন দিয়ে বলে মামাকে বলে দিয়ে আনতে চালের একটা হ্যাঁ ওইটাই অনেক মজা হবে তো তোমরা রাত্রে অনেক কিছু দেখতে পারবে আমার মনে হয় দেখেন আমি রান্না করে আমি খেলে কিদা রাখছে এর প্রসেস কত অন্যতে প্রচুর খিদা। সকালে কয়টা 1:30টা পরোটা খাইছে আর কিছু খাই নাই এখন সবাই কোনো প্রসেসিং করতে বসতে হবে এটা এখন আন্টি ডাক দাও তো অবশ্যই সেগুলো কাটাকাটি হয়েছে মাছগুলো আন্টি সব রেখে দিতে এখন হচ্ছে মাংসগুলো রাখতেছি তারপরে হচ্ছে আমরা হাঁস রান্না করবো সবজিগুলো তারপর রাখা হবে তারপর হাঁস প্রসেসিং করা হবে তারপর রাতের বেলা হাঁস রান্না করা হবে অনেক অনেক কাজ এখনো বাকি আছে এখন এখানে মাংস আলাদা এখানে রান্না রাখছি সবকিছু আমাদের এক বেলার জন্য এখানে তো অনেকগুলো মাংস কিন্তু ঠাইসা ঠাইসা রাখছে বোঝা যাচ্ছে না আর পলি ছোট এই জন্য ঠাইসা ঠাইসা রাখা হয়েছে এখানে পুরো প্রায় মনে হয় একটা মুরগির চেয়ে একটু কম আছে সম্পূর্ণ আর এখানে আবার আলাদা করতেছে সামি আর আহাদের জন্য মানে যেদিন বাসে মাছ রান্না হবে সেদিন ওদের জন্য এই মাংস রান্না করা হবে তো দুইজনের জন্য এটা হাই তো ওইদিকে হাঁসের প্রসেসিং চলতেছে দুই বেআইন মিলে করতেছে মানে আমার আম্মু আর আমার শাশুড়ি মা দুইজন মিলে করতেছে আর ব্যাগ দিয়ে দিছি হচ্ছে শাশুড়ি মাকে দিছে আখি কবে দিছস কালকে না না কালকে যেদিন ওর মনেই নাই যে কবে দিছ আজকে আর স্বর্ণের চুড়ি হারাই ফেলছে ওর যে কি কি ঘটতাছে ওর জীবনে পরে আবার খুঁজে পাইছে যাই হোক আর মানে খুব শীঘ্রই মারা যাম ভাবে বুঝছো মারা যাওয়ার আগে এগুলো হয় না 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 এভাবে মারা যাওয়ার আগে এটি হয় এটি মারা যাওয়ার কারণে না মারার আগে হয় না ভাবি এগুলো মারা কি যাবে না হয়? তুমি অতিরিক্ত টেনশনে থাকো যে কি করবা কনফিউজের ঠেলাই করো হ্যাঁ না না বেশি ভালো জায়গায় রাখে হ্যাঁ। ভাবি ও বিশ্বাস করো ও আর আমার আম্মু এই বাসার মধ্যে এই দুইজন মানুষ যদি কখনো বলে অমুক জিনিস কই ভালো জায়গায় রাখছি এরা দুজন কইছে মানে আমরা শিওর আর পাবো না ইনি যখন বসে চুরি ভালো জায়গায় রাখছে আমি তখনই বুঝছি ওরা পাওয়া যাইতো না আমাকে আল্লাহ বাতাসে ভালো পাইছো পাইছে কেমনে শুনো এই আমাদের আলমারিতে ওরে আমি কইছি আলমারিতে খোঁজ আয়াসে আলমারিতে খোঁজ ও এই দুইটা জায়গায় রাখে খুঁজছে খুঁজে পাচ্ছে মানে আর অভ্যাস কি জানো হ্যান্ডব্যাগের মধ্যে সব ঢুকায় আমি হ্যান্ডব্যাগ গুলো খোঁজ খুঁজছি আমি সব খুঁজছি কোনো জায়গায় বাদ নেই যাই হ্যান্ডব্যাগের মধ্যেই পাইলাম এটার কিছু তো হ্যান্ডব্যাগটা আমি ইউজ করি না ওটার মধ্যে মানে যে বাসা পাল্টাইছে দেখে ওটার মধ্যে অনেক না না ভাবি কি মনে হচ্ছে জানো হ্যাঁ। চোরে তালবারই খুঁজবো ব্যাগ তো খুঁজবো না
বুঝছো? হ্যাঁ। ভাবি এইটা চিন্তা করছে হ্যাঁ যে চোরে তালমারি খুঁজবো, ব্যাগ খুঁজবো না, ব্যাগ তাহলে আমার খুঁজবো না। চুরি বাইচা যাইবো। চুরি বাচ্চা যাইবো। তবে বুদ্ধি ভালো না না। ওই দিন পরে ব্যাগে রাখছে, আবার ব্যাগেই পরে আবার পাইছে। হ্যাঁ ব্যাগই পাইছি। এর আগে কইতেছে আমি এনেছি, ও পরে পাওয়ার পর কি কয় জিনে রাখছে, এনে সব কিছু জিনে করছে। এই তুমি কি মাহির মতো দিনের কথা কইবা? জিনে করছে সবকিছু। যাই হোক, চিনি করছে। আমি হাসাহাসির মধ্যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা শুনলে তোমরা এখন সবাই আমার অনেক গালি দিবা বাসার মানুষের মতো। যেটা হচ্ছে যে নামায় দিব। মারিয়ার আম্মু কে তুই কেমন নামাই দিবি? এবার কোনো অকারেন্স করলে আমি তোরই নামাই দিম। এই ব্লগের মধ্যে সাকিব চুলের মুঠিটা ধরে নামাই দিম। মারিয়ার আর আমার দুজন রে মারিয়া সাবজেক্ট তো পরে তোরে নামা মারিয়া রাখতে খাম। মারিয়া লে এত সমস্যা তোর, তো মারিয়া খাও। তাও তো তোর কলজাটা আসান রাস্তা রাস্তা আটবি না, মারিয়া তো শান্তিতে আছে। আমার বলে রাস্তা রাস্তা আরো লাগবো। আমি যদি একটা পোস্ট দেই কয়জন আসবে আমার নিতে জানোস? কমেন্ট করো তোমরা কয়জন আসবা, তোমরা কমেন্ট করো আমাকে নেয়ার জন্য বাসায় কে কে রাজি, সেটা একটু আজকে ভিডিওতে কমেন্ট করে তোমরা প্রমাণ করে দাও, ভালোবাসা দেখায় দাও। আচ্ছা মেইনলি কাহিনী যেটা হয়েছে সেটা বলি। এই যে বাবু ফিটার এই যে নিয়ে যাও। তো আজকে কাহিনী হয়েছে যেটা, তোমরা অনেকে প্রশ্ন করছো মারিয়া কি ওর আম্মুর কাছে গেছে কিনা। ওর আম্মুর কাছে যায় না, ওর আম্মুর সাথে আমার সবসময় কথা হয়েছে, আমি খোঁজ নিছি, যেহেতু আমার বাসায় থাকতো বা ওর জন্য অবশ্যই অনেকটা মায়া কাজ করে। তোমরা সেটা আমার কথা শুনে সবাই বুঝতে পারছো বা এখনো বুঝতে পারছো যে আগে আমারই এবার নামায় দিব, কারণ আমি আবার ওর প্রতি দয়া দেখাচ্ছি। আমি ডিটেলসে বলি, যেটা হচ্ছে আমার যেটা হচ্ছে যে মারিয়ার আম্মু আবার আমার সকাল থেকে আমার সাথে এ পর্যন্ত কথা হয়েছে অনেকবার। আমি বলছি যে আন্টি যখনই মারিয়া বাসায় যাবে, এই দরজাটা লাগে দে, যখনই মারিয়া বাসায় যাবে আমাকে কল দিয়ে জানাবেন। সে আমার সাথে সবসময় যোগাযোগ রাখছে। পরে সন্ধ্যার পরে এক পর্যায়ে সে কল দিছে যে আম্মু তুমি কি ফিরে আসো। মানে আন্টি এত সুন্দর করে কথা বলে, প্রেমে পড়ে গেছি। আসলেই আন্টি অমায়িক একটা মানুষ, যে আসলেই আন্টি সুন্দর কথা প্রেমে পড়ে গেছে। আন্টি ব্যর্থ যে ওরকম একটা মেয়ে সে জন্ম দিছে, জানো এটা একটা মায়ের ব্যর্থতা। যাই হোক, তো আসলে অনেক সময় কি আমরা অনেক ভুল করি, বাবা মা এই জন্য দায়ী থাকে না, কারণ জন্মের পরে না বাবা মারা কোনোদিন ভুল করা শিখায় না সন্তানদের। বাবা মা ভালো শিক্ষাই দেয়, আমরা সেটা নিতে পারি না, এটা সন্তানের ব্যর্থতা। এটা কখনোই কারোর জন্য কারো বাবা মাকে দোষ দিতে হয় না, যে ওর বাবা মা এটা শিখাইছে, ওর বাবা মা কোনো বাবা মাকে খারাপ শিখায় না। শেখার জন্য আমরা নিজেরাই যথেষ্ট খারাপ জিনিস, বুঝতে পারছো? বড় নাকি আমরা বাপ মার লাগে তাই, মাইনের লাগে তাই, থাকি। শিখি মানুষের থেকে। মানুষের থেকে আমরা বাবা মা কয় থেকে মানুষ শিখি। একদম বাপ মাই বাপ শিখায়, মাই বাপ মাই আসলে এই জিনিসটা শিখায়। খুব কষ্ট লাগে যে হ্যাঁ। কথা লাগে বলে কি বাবা মা থেকে শিখছি। বাবা মা থেকে শিখছে। বাবা মাকে বড় বেয়াদবি বাবা করলে মা যে থেকে। বলে যে বাবা মা শিখাইছে, শিখাইছে। বেয়াদবি তো শিখি আশেপাশে যাদের সাথে চলে। হ্যাঁ, সেটাই। ওইগুলো না, বেয়াদবি নিজেরাই করতে পারি। আর কোন মানুষটা এই দুনিয়াতে বেদব না, মানে একদম ভালো আর সবচেয়ে বড় কথা আমরা কোন যুগে বসবাস করি এটাও তো দেখতে সেটাই তো, যুগের কথাটাও বুঝতে হবে। যাই হোক, তো আমি বলি মেইন কাহিনীটা। তো ফোন দিয়ে বলতেছে যে এরকম তো মারিয়া অনেক কান্নাকাটি করতেছে, ও মারিয়া ওর হচ্ছে বাবার বাসায় গেছিল, ওর বাবার আর কি সৎ মা তো ওর ওইখানে, তো ওকে উঠায় নাই, ওকে অ্যালাউ করে নাই, ওকে ওখানে নিবে না। তো রাস্তায় দাঁড়ায় কান্না করতেছে, সেই অবস্থায় একটা দোকান থেকে হচ্ছে ওর আম্মুকে কল দিছে যে আম্মু আমি এখন কি করবো, আমি রাস্তায় দাঁড়ায় আছি, আমাকে ওই বাসায় নিচ্ছে না, তুমিও নিবা না, তুমি একটু আপুর সাথে কথা বলো। দাঁড়াও ভাবি দাঁড়াও, আমি তো কথা বলে নেই, মুটকা বেডি হাসে দাও না। তো এবার বলতেছে যে রাস্তায় তুমি একটু আপুর সাথে কথা বলো, আমি আর জীবনে এরকম ভুল করব না, আপুর কাছে আমি ক্ষমা চাই বা কিছু একটা, তুমি আপুর সাথে কথা বলো, তুমি যে আপুর বাসায় আমাকে দিয়ে আসবা। তো ওর আম্মা আমাকে এগুলো বলতেছে যে মা আমি কি বলবো বলো, আমি তো ওকে রাখতে পারতেছি না, আমার তখন সেই ক্ষমতা নাই যে আমি ওকে এখানে এনে রাখবো। নাহলে ও যাই করুক না কেন, একটা সন্তান যত কিছুই করুক না কেন, মায়ের কাছে তো সন্তানই, তাই না? মা তো মা মানুষ কেন বলছে, আমরা যত ভুলই করি না কেন, যাই করি না কেন, এই যে আখি রাগ করে চলে আসছিল ওর ফ্যামিলিকে না বলে, তারা মেনে নিছে না। আমি আমার হাজবেন্ডকে বিয়ে করাই দিছি আম্মুকে না বলে, আমার আম্মু মেনে নিছে না। আহাদ এত অকারেন্স করছে, ওর আব্বু আম্মু মেনে নিছে না, যেমন এই যে এই বয়সে সে 3টা বিয়ে করছে, একটাও ফ্যামিলিকে জানেনি, কিন্তু তার আব্বু আম্মু মেনে নিছে না। বিন্দাস্ত তার আব্বু আম্মু এখন আমাদের বাসায় আছে, আখির ভাই বোন আমাদের বাসায় আছে, তাদের আব্বু আম্মু আসে, যোগাযোগ করে, তোমরা তো সবই জানো, সবকিছু ঠিক হয়ে গেছে। তো বাবা মা না সন্তানের যত ভুলই হোক না কেন এগুলা মেনে নিতে বাধ্য হয়, কারণ যখন বাবা মা হবা তখন তোমরা বুঝতে পারবা। আমরা যখন মা হইছি এখন আমরা বুঝি যে সন্তান কতটা আপন, সন্তানের ভুল এগুলা মা বাবার কাছে কিছুই না।
কিছুদিনের জন্য সাময়িক সময়ের জন্য রাগ হয়, কষ্ট পায়, তারপরে ভুলে যায়। তুমি যাই করো না কেন, এটা সবসময় দেখবা, তুমি যত বেয়াদবি করো না কেন, তুমি একবার মাকে জড়ায় ধরো, একবার বাবাকে জড়ায় ধরো, দেখবা সব রাগ গলে পানি হয়ে গেছে। এটা অনেকবার হয়েছে আমার সাথে। তো এরপরে দেখো আমাকে যখন আন্টি কান্না কান্না গলে এগুলো বলতেছে, আমি লাউডে দিয়ে কথা বলছি যে আমি যা বলবো সবাই শুনুক। তোমাদের ভাইয়া আমার কাছ থেকে ফোন নিয়ে গেছে, সে তো আমার চেয়েও দয়াবান। আজকে কিন্তু আমি আগে কই নাই, আজকে তো জামাই কইছে, তাহলে তুই আমার একলাই নামাবি কে? ভাবি তুমি ব্যাপারটা নিয়ে পুরো কনফিউজ হয়ে গেলে আমি কোনো কথা কই না, কিছু না। এখন জামাই বেলায় দিনে পলিটিক্স আছে ভাবি। হ্যাঁ দেখছো, আমি কিছু জানি না, জামাই বেলা এখন কিছু জানি না, দেখছো? ওইটাতে দোষ হবে আমি চাই না, আমি লিগে এই ব্যাপারটা নিয়ে পুরো অ্যাভয়েড করতে। না না ইন্টারভিউ তো কিন্তু ভাবিরে বাইর করে দিবা। না আমি এই ব্যাপারটা পুরোই তুই অমত। কইলি কা আমারে বাইর করে দিবি? আমি পুরোই অমত। এটা কইলি কা যে আমারে বাইর করে দিবি, যে আমার কথা তো কইলি না। তুই তো বেশি দরদ তো তুই দেখাইতাছো। আমার তো মায়া লাগছে, আমি তো বসো কিছু করলে আমার দায়, কারণ ভাই আমি এত কঠিন হইতে পারবো না। কিছু একটা মানুষ কিছু করতে পারবো, ঠিক আছে, একটা মানুষ না না না, ও কি করবে? ক্ষতি হয়ে গেলে এটার কেউ ফিরে ও ওই ধরনের ক্ষতি কিছু জীবনেও করবে না, কখনোই করবে না। এটা তুই একলাই খালি বলতেছো যে ওই ধরনের। আমাদের বাসায় ভাবি কজন মানুষ, আমি সবাইরে জিজ্ঞেস করছি, সবাই বলতেছে যে না ওই ধরনের খারাপ কিছু করবে না। এখানে আমাদের দাঁড়াও, এখানে আমাদের বাসায় যারাই আসছে, বুঝছো ভাবি, তুমিও তো মারিয়াকে চিনো, তোমার কি মনে হয় ভাবি? না না এ করবে না, খারাপ কিছু করবে? ও মিথ্যা বলে, শুনো, ওর অ্যাবিলিটি শুধু মিথ্যা বলা পর্যন্তই, এছাড়া ওর আর কোনো না, সেটাও কখনোই পারবে না, ও করবেও না কোনোদিন। এই 5 মাস ধরে ও বাচ্চাদের সাথে আছে, 5 মাস ধরে আমাদের বাসায় আছে, ও আজ পর্যন্ত একটা সুতাও কোনোদিন চুরি করে নেই, কোনোদিনও না। এটা বলতে পারবো না কখনোই যে ও কোনো কিছু নিছে। ইভেন ও যে চলে গেছে, ওকে আমরা একটা কাপড় চোপড়ও দেইনি, ও যে পোশাক পরে আসছে ওর ওই পোশাক গুলোই ও নিয়ে গেছে, আমরা যা যা দিছি ভাবি কিছু ওকে দেইনি। আর ও চায়ও নাই, জানো, আমি রাগ করে দেইনি, ও চায়ও নাই। হ্যাঁ রাগ করছে, আমি অনেক কষ্ট পাইছি যে আমি ওর জন্য, তোমরা দেখতেছো ভিডিওতেই যে এখানে তো নাটকের কিছু নাই, আখি যেটা বলতেছে এটা আখির কথাই ও বলতেছে, ও এটা রাজি না যে আমি মারিয়াকে আনি। কিন্তু আমি ভাই এত কঠিন হইতে পারবো না। একটা মেয়ে যে এখন ও কি রাস্তায় থাকবে, এখন কই যাবে? আমি এতে যদি ও আমার কোনো ক্ষতি করে আইসা, ও করুক, সেটা দেখার মালিক আল্লাহ, এটা কেউ কাউকে ফিরাইতে পারবে না, অন্য কেউ তো আমার ক্ষতি করতে পারে। বাট আমার এখন এতটুকু অ্যাবিলিটি আছে যে ওকে আমি আমার বাসায় রাখতে পারবো, আমি রাখবো। সেখানে ও এসে যদি আমার ক্ষতি করে, পরেরটা আল্লাহ বুঝবে, সেটা আমার কোনো দেখার সাবজেক্ট না, আল্লাহ বুঝবে। কিন্তু আমি এতটা পাঠান বা নিষ্ঠুর আমি পারবো না হইতে, যেটা সত্য কথা, আমি এটা কখনোই পারবো না। এটা মারিয়া কেন, অন্য কারো ক্ষেত্রেও আমি পারবো না। সো যখনই আন্টি এই কথা বলছে যে ওর বাবার বাসায় যায়, আমি এমনি 2 দিন ধরে টেনশনে ছিলাম যে এটা মেয়ে মানুষ কোথায় গেল। আমি সবার সাথে বলছি যে কই থাকবে, ও যেদিন চলে গেছে ওই দিন আমি বলছি যে আর আমার কষ্ট লাগতেছে যে কই যায় থাকবে, ওর মা ওকে নিতে চাচ্ছে না, ওর বাবা ওকে নিতে চাচ্ছে না, তাহলে মেয়েটা যাবেটা কই? ওর তো আর হাজবেন্ড নাই যে তার কাছে যাবে। তো যখন আমি এটা শুনছি যে ওর রাস্তায় ওর সৎ মা ওকে উঠতে দেয় নাই, যে এখানে তোর কোনো জায়গা হবে না, সৎ মাই কথা বলছে, তখন আমার আরো কষ্ট লাগছে যে মেয়েটা যাবে কে। আর সবচেয়ে বড় কথা কি, মানুষ অনেক সময় ভুল করে না বুঝতে পারে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, এটা আমি ভুল করছি। আর তাছাড়া ও তো এমন কোনো অপরাধ করে নাই যে আমাদের বাচ্চাদের সাথে খারাপ কিছু করছে বা চুরি করছে, ও মিথ্যা বলছে। এটা একটা বয়সের দোষও থাকে। দেখো ওর যে বয়স, এই বয়সে ভাবি 2-4টা ছেলের সাথে কথা বলে এখন নরমাল, এই যুগে স্বাভাবিক, এটা একদম স্বাভাবিক, কমন। আর ও মিথ্যা বললে ভাবি ওর নিজের জন্য বলছে। হ্যাঁ ওখানে আমাদের জন্য না, আমাদের কোনো ক্ষতি করার জন্য বলে নাই বা আমাদের নামেও বলে নাই যে কোনো কিছু মিথ্যা, কিন্তু ওর জন্য বলছে। ও ওর হাজবেন্ডের নামে মামলা দিতে চাচ্ছে, তারপর হচ্ছে ওর ইমুতে হচ্ছে এশার ফোন থেকে একটা ছেলের সাথে কথা বলছে। ও কিন্তু সেখানে আমাদের নিয়ে কারোর কাছে কথা বলে নাই যে আমাদের কোনো ক্ষতি করবে সেটা বলছে, বা এশাকেও তো আর এমন কোনো কথা বলে না, বলছে এশা না, এশাকে এমন কোনো কথা বলে নাই। সো এশার সাথে কিন্তু সবকিছুই শেয়ার করছে, ওর মনের মধ্যে যদি এরকম কিছু থাকতো সেটাও শেয়ার করতো, কারণ সবই তো তোমরা বলছে যে আপুর থেকে লুকায় আমি কত কিছু করলাম, সেটা আপু টের পাইলো না, এটা পর্যন্ত বলছে। তাহলে ক্ষতি করার ইচ্ছা থাকলে সেটাও বলতো। আর তাছাড়া একটা 5 মাস ধরে একটা মানুষ আমাদের বাসায় আসছে, তাকে কি একটু চিনি নাই আমরা? ও এমন একটা মেয়ে, ওর কালকে ওর দোষগুলো সব আমি বলছি, আমার মাথায় রাখছিল। আজকে ওর কিছু গুণের কথা বলি, মারিয়ার মতো কখনো কেউ হইতে পারবে না। মারিয়ারে আমি যেই পরিমাণ বকাবকি, ও একটা হাসি দেয় সব সময়, ভাবি জানো না, এত বকি, ও বকার কাজ করে, ও অনেক কিছু ভুলভাল করে, মানে কি বেখেয়াল, ওর খেয়াল থাকে না অনেক কিছুই, কিন্তু একটা ঝাড়ি দেই, ও একটা হাসি দিয়ে কথা বলে, সাথে সাথে যে হোক, আমি ঝাড়ি দেই, আখি ঝাড়ি দেই, যাই করুক না কেন, ও সাথে সাথে হাসি দিয়ে কথা বলে। আমার যে জিনিসটা এত ভালো লাগে যে একটু 5 মিনিট সময় ও রাগ করে থাকে না যে কষ্ট পাইছে বা কিছু। আবার মাঝে মাঝে আবার কষ্ট পাইলে
কান্না করলে আবার যদি আমি যাই বলি থাক কষ্ট পাইস না, রাগ করিস না, আমি তো তোর বড় বোন, আবার সাথে সাথে আমাকে জড়ায় ধরে একটা হাসি দেয়। তো ও যাওয়ার পরে না আসলে আমি অনেক বেশি মিস করছি ওরে, আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি। আমার প্রত্যেকটা পয়েন্টে আমি গোসল করতে গেছি তখন ওরে আমি মিস করছি। আমি গোসল করতে গেলেও বলতো আপু শ্যাম্পু করে দিতে হবে, আমি মেকআপ রিমুভ করতে গেলেও বলে সবসময় আপু মেকআপ রিমুভ করে দিব। মানে আছে না একটা মানুষের দেখো ভালো দিক আছে, খারাপ দিকও আছে, কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ না, খারাপ ভালো মিলে মানুষ পৃথিবীতে। তো ওর খারাপ দিক হচ্ছে মিথ্যা কথা বলে, ও প্রচুর মিথ্যা কথা বলে, একদম দেখা চোখে মিথ্যা কথা বলে। মানে ধরো একটা জিনিস করছে আমরা সেটা দেখছি, ও ইনস্ট্যান্ট তুড়ি মেরে এমন ভাবে ওটা বলবে মানে জীবিত দাদিরেও মেনে ফেলছে, তাহলে বুঝো ও কেমন মিথ্যা বলতে পারে। কিন্তু তাই বলে এই না যে আমাদের কারো ক্ষতি করবে, সেই মেন্টালিটির না, বা কিছু চুরি করবে। কারণ শোনো, যাদের চুরি করার স্বভাব ভাবি তারা এই 5 মাসে একটা কিছু চুরি করলেও করতো, কারণ চোর কোনোদিন ভালো হয় না। যাদের চুরি করার স্বভাব, এরকম অনেক মানুষ আমি দেখছি, আমার অনেক ফ্রেন্ডের মধ্যেও ছিল যে চুরি করার অভ্যাস, সে বুড়া হয়ে গেছে, এখন বাচ্চা কাচ্চা হয়েছে, এখন ওই স্বভাবে কোনো বান্ধবীর বাসায় গেল লিপস্টিক নিবে, আইলাইনার নিবে, চিরুনি নিবে, এইগুলা থাকে। শেষরা চোর যারা তারা থাকে, ওর চুরি করারও স্বভাব নেই। কারণ কালকে ওর ব্যাগ তো আমরা দেখছি, ওকে বললাম না ওকে কিছু নিতে দেয় নেই, সো ব্যাগ থেকে সব বের করছে, ওরগুলো আলাদা করে নিছে, আমরা ওকে যা দিছি সব রেখে গেছে। তো তখন চুরি করলে আমরা দেখতাম না, আর কই রাখবে, ব্যাগেই তো রাখলে, কিন্তু আমরা পাই না। ওখানে আখি ছিল, আমি ছিলাম, এখানে ছিল না এমনি একটা আলাদা ব্যাগ ছিল, এখানে ওর একটা ফোন ছিল, একটা পাসপোর্ট ছিল, হ্যাঁ ছোট একটা ফোন, আর কার যেন একটা পাসপোর্ট, কিন্তু ওই ফোন আমাদের কারণ না, পাসপোর্টও আমাদের কারণ না, মানে আমাদের কারণটা না। আবার ওই যে মামলা যে দিছে মামলা, ওর হাজবেন্ডরা যে মামলা দিছে ওই ব্যাগও কিন্তু ও ভুলে রেখে গেছে। সো চুরি করলে কিন্তু ওই ব্যাগের মধ্যেও থাকতে পারতো, যেহেতু ওর পার্সোনাল জিনিস ওইখানে। কিন্তু ওই ফোনও আমাদের না, একটা বাটন ফোন ছোট, কিন্তু ওটা আমাদের না, ওটা ওর ব্যাগের মধ্যে আঁকিই পাইছে খুঁজে। হ্যাঁ ওইটা দোলনায় ছিল, দোলনার ভিতরে ছিল, মানে আহামরি লুকানো না। তো আমি আর কোনো কথা বলি নাই। আমার কাছ থেকে ফোন নিয়ে তোমাদের ভাইয়া কথা বলছে, ও আর কি আমার মতোই, ওরও খুব দয়া মানুষের প্রতি। তো ও কথা বলছে যে আন্টি ঠিক আছে, ওকে আপনি তো ইনডিরেক্টলি বলতে চাচ্ছেন ওকে যাতে আমরা আবার রাখি, একটা শর্তে রাখবো, আপনি আসবেন, এসে আপনার সাথে তাহলে একটা স্ট্যাম্পে লিখিত হবে, মারিয়া এখানে থাকবে, মারিয়ার কিছু হলে বা ও নিজের কোনো ক্ষতি করলে বা ও কোথাও চলে গেলে সেটা দায়ভার আমরা না, বা আমাদেরও যদি ও কোনো ক্ষতি করে সেটার সম্পূর্ণ দায়ভার আপনার নিতে হবে। বলছে হ্যাঁ আমি নিব, কোনো সমস্যা নেই। সে আর তার হাজবেন্ড আসবে আগামীকালকে মারিয়াকে নিয়ে। তো আমি পরে যখন এই কথা হয়েছে তখন আমি আন্টিকে আবার কল দিছি যে আন্টি তাহলে আজকে রাতটা মারিয়াকে আপনার কাছে রাখেন, মেয়ে মানুষ ও কোথায় থাকবে, আপনার হাজবেন্ডকে আপনি বুঝাই বলেন যে আজকে শুধু মারিয়া থাকবে, কালকে চলে যাবে। পরে বলে আচ্ছা ঠিক আছে মা, আজকে রাতটা আমি আমার কাছে রাখতেছি, সকালে আমি নিয়ে আসবো। আমি বলছি হ্যাঁ আন্টি আপনি সকালবেলা মারিয়াকে নিয়ে আসেন। আসলে আমি জানি না, আমি পারি না আমি এগুলো, ঠিক আছে। আসলে একজনকে যে ভালোবাসবো এর পরিবর্তে সে আমাকে ভালোবাসবে, দরকার নেই, কোনো না কোনো জায়গা থেকে এই ভালোবাসা আমার জন্য আল্লাহ ঠিকই ফিরিয়ে দিবে। তো এই জন্যই পরে বলছি, আর বাসার সবার সাথে কথা বলছি। এরপর আমি ফোনটা কেটে আমি আরিফ মামা থেকে শুরু করে বাসায় আরিফ, মৌ, তারপরে হচ্ছে এই যে পাশে পাশে ভাবিরও আমি জিজ্ঞেস করছি, ভাবির থেকেও আমি অনুমতি নিছি না ভাবি যে কি বলো মারিয়া কি কেন ঠিক হবে, না ঠিক হবে ঠিক হবে। তারপরে আমি রিয়ারে জিজ্ঞেস করছি, রিয়া বলছে যে আপু ও তো চুরি করে নাই। কি রিয়া কি বলো তুই? হ্যাঁ ও তো চুরি করে নাই, ওর কি আনবো? আর এর মধ্যে আবার আমাদের আয়াসের জ্বর আসছে। আচ্ছা তুই বল আনবো রে? তারপরে বাসার ছেলেগুলোর কাছেও জিজ্ঞেস করছি, সবাই বলছে আয়াস তুমি বলো। আয়াস তো কই বই, আয়াস তো মারিয়ার জন্য পাগল, আয়াস মারিয়ার জন্য আসলেই অনেক পাগল। যেদিন মারিয়া চলে গেছে সেদিন আয়াস অনেক কান্না করছে, কারণ আয়াস বেশিরভাগ সময় মারিয়ার কাছে থাকে, অনেক কান্না করছে। তখন আখি বলছে যে দেখছো মারিয়ার জন্য আমি কান্দাছে, ওইদিন তুই কইছো না এই কথা যে মারিয়ার লেগে এখন কান্দাছে, কইতাছে বুঝছো, আয়াস কান্দে তাই মারিয়ার জন্য এখন কান্দে। মারিয়া প্রচুর ভালোবাসে আয়াসকে, প্রচুর প্রচুর প্রচুর। যাওয়ার সময় ও শুধুমাত্র আয়াসের জন্যই কান্না করছে, মারিয়াও আয়াসকে কোলে নিয়ে ওর জন্য কান্না করছে। তো যাই হোক, এরপরে আমি বলছি এই কথা আন্টিকে, তাহলে সকালবেলা আসবে। তারপর আমি ফোন রেখে আরো সবার বাসায় যে ধরো যে আছে, আমার আম্মু, আমার শাশুড়ি মা বলতেছে যে দেখো কার পরিস্থিতি কখন কি হয় বলা যায় না। একটা মেয়ে মানুষ, আমাদের বাসায় অনেকগুলো মেয়ে মানুষ আছে, আমাদের বাচ্চা কাচ্চা মেয়ে, নাতি নাতি মেয়ে, ইন ফিউচারে কখন কার সাথে কি হয় বলা যায় না। সো ওকে তুমি একটা সুযোগ দেওয়া উচিত। আমার আম্মুর সাথে কথা বলছে, আমার আম্মু তো এমনিতেই মারিয়াকে অনেক বেশি পছন্দ করে। তারপরে হচ্ছে আন্টি বাসার আন্টিও বলছে থাক মা, ভুল সবাই করে, একটা সুযোগ দাও। আন্টি ওই কথা বলছে, সেম কথা বলছে, খালি আখি বিপক্ষে যে না ওরা আনিস না, একটা ক্ষতি করবে। আর সবাই হচ্ছে ভোট দিছে। তো আমি বলছি যে ক্ষতি করলে ড্রাইভার আমি নিব, আর আমি খেয়াল রাখবো ইনশাল্লাহ। আর আমরা এতগুলো মানুষ, ও কি করবে একটা মেয়ে মানুষ, ও ওরকম মেয়ে না। তো
দেখি কালকে আসবে, তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি তোমরাও এর মধ্যে অনেকে অনেক কমেন্ট করবা যে আপু ওরা আইনো না, বাট আমি কারো কথাই শুনবো না, ওকে আমি আনবো। কারণ ওই যে বললাম আমি পারবো না যে এখন একটা মেয়ে মানুষ জাস্ট আমার সাইডে আইসা তোমরা চিন্তা করে দেখো যে কোথায় যাবে। একটা মেয়ে তার বাবা তাকে নিবে না, নিতে পারবে না জাস্ট বিকজ তার সৎ মা, তার মা তাকে নিতে পারবে না কারণ তার সৎ বাবা ওইদিকে, তাহলে সেই মেয়েটা এখন কোথায় যাবে? সে ভুল করছে, যাই করছে ভাই, সে তো আমাদের বাসায় চুরি করে নাই, করছে যে চুরি করে ধরা খাইছে, আহারে মান সম্মান গেছে, এখন কোথায় যাবে? সেটা তো না। তো তাহলে তাকে কেন আনবো না? সো তাকে আনি, তোমরা দোয়া করো যাতে ও মারিয়া এবার মারিয়ার ভুলটা বুঝতে পারে এবং মারিয়া আর কখনো এরকম মিথ্যা না বলুক আর খারাপ কিছু না করুক, যাতে মারিয়াকে এবার রাখতে পারি। তোমরা সবাই এটা দোয়া করো। কি ভাবি ঠিক আছে? একদম 100%। 100%। মারিয়ার লুকায় গেছে।